তো বন্ধুরা তোমাদের এই 2026-এ কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে। এএলপি আছে, টেকনিশিয়ান আছে, জেইই আছে, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। আর এই প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। দেখো সামনেই তোমাদের এএলপি আর টেকনিশিয়ানের পরীক্ষা রয়েছে। যেখানে তুমি সিলেবাসে দেখবা যে 10টা নাম্বার তোমার রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আমি বলছি বস, ওই যে তোমার 10 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে না? ওখানে একটা প্রশ্নও জিকে আসবে না। ওখানে 10টাই তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এএলপি দাও অথবা টেকনিশিয়ান। গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু তুমি তাই পাবে। 26-এ যে নতুন করে আবার পরীক্ষা দেবে তুমি, সেখানেও কিন্তু তুমি তাই পাবে। শুধুমাত্র এনটিপিসির জন্য তোমাকে জিকে পড়তে হবে। আর যদি তুমি এএলপি, টেকনিশিয়ান, জেইই এবং সাথে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নাও, তাহলে শুধু বস জিকে পুরোপুরি ছেড়ে দাও। যদি আমার কথা তুমি শোনো, তাহলে আমি বলবো জিকে পুরোপুরি ছেড়ে দিয়ে এই যে 20টা, এই 20টা টপিক একদম তোখরভাবে পড়ে জল করে ফেলবা। তাহলে তুমি পরীক্ষা দিলে নিজেই বুঝতে পারবা যে দাদা আমাদের কি দিয়েছিল আর আমরা কি করে এসেছি। আজকে আমি একটা এই প্রথম ক্লাস ইসরো, এই ইসরো নিয়ে আলোচনা করব। ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, আর তাহলে বুঝতে পারবা যে এক একটা টপিক দাদা কিভাবে করাচ্ছে। আর তোমরা কিন্তু পিডিএফটা কিভাবে পাবা দেখো, সামান্য কিছু মূল্যর মাধ্যমে আমি পুরো পিডিএফটা এখনও তৈরি হয়নি, এখনও 4-5টার মতো মানে টপিক বাদ আছে, সেগুলো করে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তারপরে আমি তোমাদের সামান্য কিছু মূল্যের মাধ্যমে পিডিএফ দিয়ে দেবো, চিন্তা করো না। ক্লাসগুলো খুব ভালো করে করো। দেখো এই যে এক একটা টপিক আমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো ইসরো তুমি যদি দেখো, তুমি দেখলে দেখবা ইসরো থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা শিফটেই একটা না একটা প্রশ্ন আসেই আসে। সেই জন্য ইসরোটা আলাদা করে আমি রেখেছি, যে আলাদা করে ইসরোটা আমরা পড়ে নেব। তারপরে 2 নম্বর ক্লাসে আমরা দেখব ডিআরডি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আরেকবার আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে পড়বো, মানে ইসরো ডিআরডিও বাদে আরও যে সকল তথ্যগুলো রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে, সেগুলো পড়বো। 3 নম্বর ক্লাসটা দেখো খুব গুরুত্বপূর্ণ, যে সংবিধানে পাশ হওয়া বিভিন্ন বিল 2025-26 সম্পর্কে তুমি তুলে দেখো। মানে এই 25-26-এর যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে দেখো এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছেই আসছে। প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি সম্পর্কিত যে খবরাখবরগুলো, মানে ইনারা কোথায় গিয়েছিলেন, কোন দেশের সাথে কী চুক্তি স্বাক্ষর করলো, কটি চুক্তি স্বাক্ষর করলো, সেই তথ্যগুলো আমাদের জানতে হবে। দেখো এনভায়রনমেন্ট 2025 মানে পরিবেশ, পরিবেশ মানে এই নয় যে পরিবেশ বিজ্ঞান। দেখো তোমাদের পরীক্ষায় তোমরা যদি পিভিআর শেষে প্রশ্নগুলো, মানে এই যে গ্রুপ ডির পরীক্ষা চলছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু বুঝতে পারছো অনেকেই। তোমাদের শিফটে কিন্তু এমনও প্রশ্ন এসেছে যে হয় তোমাকে বলে দিল যে দিল্লির ক্রমবর্ধমান দূষণের সময় কোন সংস্থা স্পষ্ট বলেছে যে PM 2.0-র মতো সূক্ষ্মকণা সুরক্ষার জন্য সাধারণ কাপড়ের মুখোশ যথেষ্ট নয়। সেটা হচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, অর্থাৎ সিপিসিবি বলেছে। বিষয়টা বুঝতে পারছো? তারপর যেমন দেখো যে বায়ুর মানের সূচক অনুসারে যদি দিল্লি AQI সূচকে 401 থেকে 500-র মধ্যে রেকর্ড করে, তাহলে সেটা কোন বিভাগের মধ্যে পড়ছে? খুব ভালো, মানে খুব দরিদ্র, দরিদ্র কি গুরুতর? বিষয়টা বুঝতে পারছো? এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমার এই এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে, সেগুলো পড়তে হবে। র্যাঙ্কিং ইন্ডেক্স খুব গুরুত্বপূর্ণ। তোমরা কি পড়ো? তোমরা শুধু পড়ো, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, আমি যদি বলি সিপিআই, এই সিপিআই অর্থাৎ দুর্নীতি ধারণা সূচকে ভারতের র্যাঙ্ক কত, তোমরা শুধু জাস্ট পড়ে যাও যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 96তম। এটা পড়লে হবে না, তোমাকে কি পড়তে হবে, এক একটা ইন্ডেক্স তোমাকে এরকমভাবে পড়তে হবে। শোনো, যেমন প্রথমেই পড়বে যে দুর্নীতি ধারণা সূচক অর্থাৎ সিপিআইয়ে ভারতের র্যাঙ্ক হচ্ছে 180-র মধ্যে 96তম। স্কোর কত ছিল? স্কোরও কিন্তু পড়তে হবে, যে 2024-এ ভারতের স্কোর ছিল 38 ছিল, 2023-এও কত ছিল? 39 ছিল। আর এই যে সিপিআই কে প্রকাশ করে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশ করে, অর্থাৎ টিআই প্রকাশ করে। তার সাথে পড়তে হবে সিপিআইয়ের স্কোর কত থেকে কত পর্যন্ত? স্কোর আছে 0 থেকে 100 পর্যন্ত, যেখানে 0 মানে খুব খারাপ আর 100 মানে খুব ভালো। বিষয়টা বুঝতে পারছো? তারপরে যদি তোমায় বলে সিপিআইতে র্যাঙ্কিং কত পর্যন্ত আছে, 1 থেকে 180 পর্যন্ত তোমার হচ্ছে র্যাঙ্ক আছে, যেখানে র্যাঙ্ক আলাদা আর স্কোর কিন্তু আলাদা বস। তারপরে এরকম আরও ডিটেলসে পড়তে হবে যে এই সিপিআইতে মানে বিশ্বের সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? ডেনমার্ক। ডেনমার্ক 1 নম্বর র্যাঙ্কে আছে। আর ডেনমার্কের স্কোর কত সেটাও তোমাকে জানতে হবে, যে ডেনমার্কের স্কোর হচ্ছে 90। আর যদি বলে সবথেকে মানে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা, মানে যেটা 180 র্যাঙ্কে রয়েছে, সেটা হলো তোমার এই দক্ষিণ সুদান, যার স্কোর হচ্ছে 8। এই হচ্ছে তোমার তুমি একটা প্রশ্ন পড়লে সিপিআই সম্পর্কে এত কিছু তোমাকে জানতে হবে। বিষয়টা বুঝতে পারছো? আর এইভাবেই আমি ডিটেলস তোমাদের তুলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। সাথে মিলিটারি এক্সারসাইজ অ্যান্ড ডিফেন্স জানোই তো, খুবই গুরুত্বপূর্ণ, বলার কিছুই নেই। স্পোর্টস তোমাকে পড়তে হবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল উভয়ই। স্টেট যে স্কিমগুলো বিশেষ করে দেখছো না, গুজরাট রিলেটেড, এবার কিন্তু গ্রুপ ডিতে গুজরাট রিলেটেড বেশি তথ্যগুলো তোমাদের তুলে দিয়েছে, মানে এরকম প্রত্যেকটা রাজ্যের যে স্টেট স্কিমগুলো সেগুলো আমরা দেখব। অপারেশন অ্যান্ড মিশন, এই যে মিশনগুলো হচ্ছে, যেমন পেহেলগাম হামলার জন্য যে তোমার
অপারেশন সিন্দুর, তাই না? এরকম কিন্তু অনেক ছোট, ছোট মিশন রয়েছে ২০২৫-এ, সেগুলো আমাদের দেখতে হবে। অ্যাপ এবং পোর্টাল, কোন পোর্টাল বা কোন অ্যাপ, কোন মন্ত্রণালয় বা হচ্ছে তোমার হচ্ছে কোন রাজ্য সরকার চালু করলো সেটা। ইম্পোর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস জানোই তো, পড়তে হবে। অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, এটা কিন্তু তোমার হচ্ছে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল উভয়ই পড়তে হবে। তারপরে এই প্রধানমন্ত্রী মোদি কোন দেশ থেকে কী সর্বোচ্চ পুরস্কার বলো, বা ২য় সর্বোচ্চ পুরস্কার কোথা থেকে কী পেলো না পেলো, মানে কোন পুরস্কার পেলো, রাষ্ট্রপতি কোথা থেকে কোন পুরস্কার পেল, সেই রিলেটেড তথ্য পড়তে হবে। বুকস অ্যান্ড অথর্স জানোই তো, বই এবং লেখক। ন্যাশনাল নিউজ এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ তোমাকে পড়তে হবে। এবার দেখো, ইন্টারন্যাশনাল নিউজের কথা যদি আমি বলি, তাহলে তো বাস মানে সারা বিশ্বের খবর, মানে তো তুমি বুঝতেই পারছো যে কত ধরনের খবর আছে। কিন্তু সেখান থেকে আমরা শুধুমাত্র সেই তথ্যগুলোই পড়ব যেখানে তোমার ভারত যার সঙ্গে যুক্ত। যেমন ধরো এই যে মালদ্বীপে ভূমিকম্প হলো, সেখানে ভারত কেমন কি সাহায্য করেছে, ভারত কি করেছিল, বিষয়টা বুঝতে পারছো? মানে যে জায়গায়, যে মানে বিদেশের যে খবরগুলো, যেখানে ভারত যার সঙ্গে জড়িত, ভারত যেখানে সাহায্য করেছে, সেই সমস্ত তথ্যগুলোই কিন্তু আমরা জানবো। তাছাড়া তোমার এই ইন্টারন্যাশনাল নিউজ যদি পুরো বিশ্বের খবর যদি মুখস্থ করতে হয়, তাহলে কিন্তু বাস তোমার বুঝতেই পারছো, তাহলে কিন্তু প্রায় 50-60 পৃষ্ঠা হয়ে যাবে এই ইন্টারন্যাশনাল নিউজই। সেই জন্য আমরা সেই রিলেটেড তথ্যগুলো পড়বো যেগুলোর সাথে ভারত সম্পর্কিত। আর এই ইন্টারন্যাশনাল নিউজ কিন্তু অনেকে ছেড়ে দিয়ে ন্যাশনাল নিউজটা ভালো করে পড়ে। এবার কিন্তু বাস ইন্টারন্যাশনাল নিউজ থেকে বেশি প্রশ্ন এসছে, ওই জন্য ছাড়বা না, এই 20টা টপিকই ভালো করে পড়বা। আর দেখো, এই পদ্ম পুরস্কারকে আমি এক্সট্রাভাবে মানে অ্যাওয়ার্ড, মানে ওই তোমার অ্যাওয়ার্ডের মধ্যে না রেখে এক্সট্রাভাবে রেখেছি এই কারণেই, কারণ পদ্ম পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসেই আসে। সেই জন্য এটাকে আমি এক্সট্রা করে রেখেছি। আর সবার লাস্টে আমরা পড়বো ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, কারণ এটা সবার লাস্টে পড়বো এই কারণে, কারণ আপডেটেড পেয়ে যাবো আমরা, সেই কারণেই। তুমি দেখোই না আজকে এই যে ইসরো সম্পর্কে আমি তোমাদের আজকের এই ক্লাসে আমরা পড়ে নিচ্ছি, সেটা একটু দেখে নাও, চলো। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, দেখবা এখানেই তোমার 50% পড়াটা মাথায় থেকে যাবে। বাকিটা তুমি পিডিএফ তুলে নিয়ে রিভিশন করে নিবা 2-3 বার, দেখবা একদম এক একটা অধ্যায় তোমার কাছে জল হয়ে গেছে। আর আমি একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, মানে 2025 সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরেছি এক একটা টপিক নিয়ে। যেমন ইসরোর মধ্যে, ইসরো তোমার এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যা কিছু তথ্য আছে সব তুলেছি, সাথে কিছু 2023-24 যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তুলে ধরেছি। এর মধ্যে কিন্তু কোনো জিকে পাবা না, মানে যদি তুমি বলো দাদা ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিল, সেটা কিন্তু জিকের মধ্যে পড়ছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলো ভালো করে শোনো। দেখো, ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন, কি বললাম, বর্তমানে ইসরোর চেয়ারম্যান কি আছেন? ভি নারায়ণন। কততম? 11তম। মাথায় রাখবে, এক একটা পয়েন্ট কিচ্ছু এর মধ্যে ছাড়বে না। তাহলে ইসরোর 11তম চেয়ারম্যান কে, মানে বর্তমানে ভি নারায়ণন। দেখো, এই যে শুভ্রাংশু শুক্লা, যিনি প্রথম ভারতীয় মহাকাশচারী, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণ করেছেন। তাহলে প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণ করেছেন, তার নাম হচ্ছে শুভ্রাংশু শুক্লা। কোথায় বাড়ি? উত্তরপ্রদেশের লখনৌতে তার বাড়ি। এই যে তোমার এক্সিউম 4 মিশনের পাইলট ছিলেন তিনি, শুভ্রাংশু শুক্লা এক্সিউম 4 মিশনের পাইলট ছিলেন। 15ই জুলাই 2025-এ, ডেটও কিন্তু মাথায় রাখবে, 15ই জুলাই 2025-এ তিনি আবার পৃথিবীতে ফিরে আসেন। কোথায় নামেন? ওই ক্যালিফোর্নিয়ায় নামেন। ক্যালিফোর্নিয়ায় নামে গ্রেট ক্যাপসুলে করে। কিসে করে নামে? গ্রেট ক্যাপসুলে করে নামে। এই গ্রেট ক্যাপসুলটা তোমার এই স্পেস এক্সের তৈরি। কার তৈরি? স্পেস এক্সের তৈরি। বোঝা গেল? দেখো, চন্দ্রযান 3টা আমরা একটু দেখে নেব, 1-2 দরকার নেই, ওটা জিকের মধ্যে পড়ে। দেখো, চন্দ্রযান 3 যেটা 14ই জুলাই 2023-এ লঞ্চ করা হয়েছিল, ওই তোমার হচ্ছে চাঁদে নামে কবে? চাঁদে নামে 23শে আগস্ট 2023-এ। বস, একদিনে লঞ্চ করা হয় আর একদিনে চাঁদে নামে, বিষয়টা বুঝতে পারছো? এই 14ই জুলাই 2023-এ লঞ্চ করা হয় পৃথিবী থেকে, চাঁদে অবতরণ করে 23শে আগস্ট 2023-এ। সেই জন্য এই 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হয়। আর এটি LV-M3 এর মাধ্যমে লঞ্চ করা হয়। কিসের মাধ্যমে? LV-M3 এর মাধ্যমে লঞ্চ করা হয় চন্দ্রযান 3। তোমার এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, যেটা শ্রীহরিকোটায় রয়েছে। কোথায়? শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান 3, যার মধ্যে রয়েছে ল্যান্ডার আর রোভার। ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম, রোভারের নাম ছিল প্রজ্ঞান। আর এই যে বিন্দুতে চাঁদে নেমেছিল, মানে সেই চাঁদের যে পয়েন্টে এটা ল্যান্ড করেছিল, সেটার নাম হচ্ছে শিবশক্তি। মাথায় রাখবে, যে বিন্দুতে নামে তার নাম শিবশক্তি। উদ্দেশ্য কি? ওই চাঁদের দক্ষিণ মেরুতে জলের সন্ধানই ছিল এর প্রাথমিক উদ্দেশ্য।
ঠিক আছে? দেখো আদিত্য L1 সফলভাবে ২০২৪ জানুয়ারিতে তোমার এই ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 এ পৌঁছেছে। তাহলে আদিত্য L1 কবে এই তোমার হচ্ছে তোমার এই ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 এ পৌঁছেছে? জানুয়ারি ২০২৪ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 এ পৌঁছেছে। এই মিশনের প্রধান কে ছিলেন? শঙ্কর সুব্রাহ্মণ্যম কে। শঙ্কর সুব্রাহ্মণ্যম কে। এই L1 পয়েন্ট পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে এই L1 পয়েন্টটা কোথায়? পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন পয়েন্ট দূরে রয়েছে। দেখো গগনযান মিশন ২০২৭ ওই তোমার ৪ জন, কতজন? ৪ জন নভোচারীকে ৩ দিনের জন্য ৪০০ কিলোমিটার নিম্ন পৃথিবীর কক্ষতলে পাঠানো এবং তাদেরকে ফিরিয়ে আনাই হচ্ছে এই গগনযান মিশন ২০২৭ যেটা হতে চলেছে তারই প্রধান লক্ষ্য। কি বললাম? ৪ জন নভোচারীকে ৩ দিনের জন্য, কতদিন? ৩ দিনের জন্য ৪০০ কিলোমিটার নিম্ন পৃথিবীর কক্ষতলে পাঠানো এবং ফিরিয়ে আনাই হচ্ছে লক্ষ্য। আর এটা লঞ্চ করা হবে তোমার এই LVM-3 মাধ্যমে। কিসের মাধ্যমে? LVM-3 মাধ্যমে লঞ্চ করা হবে। দেখো বোম মিত্র হলো মূল মানব অভিযান। এই তোমার গগনযান মিশন মানেই তো মানব অভিযান। তার তোমার এই মূল মানব অভিযানের আগে ইসরো লাইফ সাপোর্ট সিস্টেম পরীক্ষার জন্য একটি মহিলা রোবট পাঠাবে, যেটাই কিন্তু বোম মিত্র। আর দেখে নাও এই যে ৪ জন যারা যাচ্ছেন তোমার হচ্ছে নভোচারী, এই ৪ জন নভোচারী হলেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ এবং অজিত কৃষ্ণন এবং শুভাংশু শুক্লা। এই ৪ জনের নামও মাথায় রাখবে। দেখো এক্সপোস্যাট যেটা ১লা জানুয়ারি ২০২৪ লঞ্চ করা হয়, যার উদ্দেশ্য ছিল মহাজাগতিক এক্স-রে উৎস থেকে নির্গত এক্স-রে তীব্রতা, মেরুকরণ এবং বর্ণালী অধ্যয়ন করা। কি বললাম দাদা? এক্সপোস্যাট ১লা জানুয়ারি ২০২৪ লঞ্চ করা হয়। উদ্দেশ্য তোমার ওই মহাজাগতিক এক্স-রে উৎস থেকে নির্গত তোমার এই এক্স-রে তীব্রতা, মেরুকরণ, বর্ণালী অধ্যয়ন করা। আর ভারত বিশ্বের ২য় দেশ হয়ে উঠেছে তোমার এই এক্স-রে পোলোরিমেট্রি মিশন চালু করার দিক থেকে। কি বললাম? ভারত বিশ্বের ২য় দেশ যে কিনা এক্স-রে পোলারিমেট্রি মিশন চালু করেছে। কেমন? দেখো এক্সপোস্যাটের ২টি প্রধান তোমার হচ্ছে লেপোর্ড হলো, একটার নাম হচ্ছে পলিক্স। কি বললাম? পলিক্স, আরটা হচ্ছে এক্সপেক্ট, মানে XSPECT। ঠিক আছে? এগুলো একটু দেখে নিবা, ভালো করে মাথায় রাখবা। তা এই পলিক্স কি? পলিক্স হচ্ছে রমন রিসার্চ ইনস্টিটিউট দ্বারা তৈরি করা। আর তোমার এই তোমার হচ্ছে XSPECT যেটা হচ্ছে UR রাও স্যাটেলাইট দ্বারা তৈরি করা। তাহলে মাথায় রাখবে ভালো তথ্য, যে ভারত বিশ্বের ২য় দেশ যে কিনা এক্স-রে পোলারিমেট্রি মিশন চালু করেছে। আর এই এক্সপোস্যাটের ২টি প্রধান লেপোর্ড রয়েছে। এই লেপোর্ড ২টির নাম মাথায় রাখবা, যে একটা হচ্ছে পলিক্স আর একটা হচ্ছে এক্সপেক্ট। ঠিক আছে? দেখো নিসার অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার, যেটা নাসা আর ইসরো দুটো সংস্থা মিলেই তৈরি করেছে। ঠিক আছে? তা লঞ্চ করা হয় কোথা থেকে? শ্রীহরিকোটা থেকে। কোথা থেকে? শ্রীহরিকোটা তোমার এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়। GSLV Mk2 অথবা বলতে পারো যে GSLV F-16 এর দ্বারা লঞ্চ করা হয়। অপশনে কিন্তু এটাই সম্ভবত থাকবে যদি এই প্রশ্ন থেকে আসে। ঠিক আছে? যে GSLV F-16 এর দ্বারাই কিন্তু লঞ্চ করা হয় নিসারটা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই পৃথিবীর পৃষ্ঠের সূক্ষ্ম পরিবর্তন, হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির আপডেট করা। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পৃথিবী পর্যবেক্ষণ কেন্দ্র। কি বললাম? এই নিসারই হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পৃথিবী পর্যবেক্ষণ কেন্দ্র। চলে আসো। দেখো স্পেডেক্স অর্থাৎ স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। এই মিশনের অধীনে ইসরো সফলভাবে ১৬ই জানুয়ারি ২০২৫ ২টি উপগ্রহ অবতরণ করে। কটি? ২টি উপগ্রহ অবতরণ করে। তোমার এই PSLV C-16 এর মাধ্যমে লঞ্চ করা হয় তোমার এই স্পেডেক্সটা। ঠিক আছে? কবে? দেখো ৩০শে ডিসেম্বর ২০২৪। আর এই যে দুটো উপগ্রহ, একটা ছিল SDX-01 যার নাম হচ্ছে চেজার, আর SDX-02 যার নাম হচ্ছে টার্গেট। তা ভারত বিশ্বের চতুর্থ, গুরুত্বপূর্ণ, ভারত বিশ্বের চতুর্থ দেশ যে কি করেছে? বিশ্বের মধ্যেই ডকিং এর দক্ষতা অর্জন করেছে। ভালো তথ্য, মানে আমি কি বলছি, বারবার করে বলছি শোনো, একটা কিছু ছাড়বা না, সবকিছু ভালো করে পড়ে নাও, দেখবা তুমি 90% কারেন্ট অ্যাফেয়ার্স করে আসতে পারবা। মানে বুঝতে পারছো? 10টা থাকলে পরে 8টা 9টা কারেন্ট অ্যাফেয়ার্স করে আসতে পারবা। সেইভাবেই কিন্তু আমি মানে তুলছি। মানে তোমরা অনেকে আমাকে বলো, দাদা যে তুমি আমাদের এমন কিছু দাও
যাতে আমাদের যদি বিশাল কিছু পড়তে হয় আমরা পড়বো, কিন্তু প্রশ্ন যেন কমন পাই, সেইটা ভেবেই কিন্তু আমি তোমাদের তুলেছি। এই দেখো একটা ইসরো সম্পর্কেই তোমাকে 8টা পেজ পড়তে হবে, 7-8টা পেজ পড়তে হবে। বিষয়টা বুঝতে পারছো? মোটামুটি প্রায় 150টা কি 160টা মতো পেজ হবে। এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি এখন আমার 4 থেকে 5টা টপিক বাকি আছে, একবারে করে নিয়ে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, কেমন? চলো তারপরে দেখো, তোমার বলছে এই যে CMS-03, যাকে বলা হয় GSAT 7R, যেটা তোমার এই ভারতীয় নৌবাহিনীর জন্য ইসরো লঞ্চ করে। কিসের জন্য? ভারতীয় নৌবাহিনীর জন্য ইসরো লঞ্চ করেছিল তোমার এই CMS-03 বা GSAT 7R। কিসের কোন লঞ্চ ভেহিকেলের মাধ্যমে? LVM-3 মাধ্যমে। কবে? 2রা নভেম্বর 2025। কোথা থেকে? শ্রীহরিকোটা থেকে, যার ওজন কত? 4400 কেজি। এটি তোমার জিও স্টেশনারি ট্রান্সফার অরবিটে স্থাপন করা হয়। কোথায়? জিও স্টেশনারি ট্রান্সফার অরবিটে স্থাপন করা হয়। চলে আসি দেখো চন্দ্রযান-4, যেটা তোমার এই 27-28 চালু হওয়ার কথা আছে। কবে? 27-28 মানে 2027-28 চন্দ্রযান-4টা চালু হওয়ার কথা আছে। 5টি মডিউল থাকবে। কটি? 5টি মডিউল থাকবে। উদ্দেশ্য হলো তোমার এই চাঁদের মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ করে সেটাকে পৃথিবীতে ফিরিয়ে আনা। এই মিশনের জন্য কেন্দ্র সরকার তোমার এই 2104.06 কোটি টাকা বরাদ্দ করেছে। চন্দ্রযান-5, যাকে হচ্ছে লুপেক্স বলা হয়, যেটা 2028-29 চালু হওয়ার কথা আছে, মানে লঞ্চ হওয়ার কথা আছে আর কি। তা ভারতের ইসরো, মাথায় রাখবে, ভারতের ইসরো আর ওই জাপানের জাক্স, এই দুটো সংস্থা যৌথভাবে কিন্তু চন্দ্রযান 5 মিশনটা অর্থাৎ লুপেক্স আর কি এটা করবে আর কি। ঠিক আছে? কবে? 28-29-এ। চলো, উদ্দেশ্য দেখো, উদ্দেশ্য হলো চন্দ্রপৃষ্ঠের গভীর অধ্যয়ন করা এবং সেখানে উপস্থিত খনিজ পদার্থ সম্পর্কে তথ্য সংগ্রহ করা, যা ইসরোর থাকছে ল্যান্ডার আর এই জাপানের জাক্সের রোভার পরিচালনা করবে। দেখো শুক্রায়ন-1, যাকে ভেনাস অরবিটাল মিশন বলা হচ্ছে, তা এটা হচ্ছে শুক্র গ্রহে ইসরোর প্রথম মিশনের নামই কিন্তু শুক্রায়ন-1 অর্থাৎ ভেনাস অরবিটাল মিশন। উৎক্ষেপণ করা হবে 29 মার্চ 2028। কবে? 29 মার্চ 2028। উদ্দেশ্য হলো ওই তোমার শুক্র গ্রহের জলবায়ু, বায়ুমণ্ডলের গঠন এবং আগ্নেয়গিরি বা ভূমিকম্পের কার্যকলাপের তথ্য সংগ্রহ করা। চলে আসো দেখো, ইন্ডিয়ান স্পেস স্টেশন, যাকে ISS বা BAS বলা হয়, ভারতীয় তোমার হচ্ছে স্পেস স্টেশন, যেটাকে ISS বা BAS বলা হয়, 400 থেকে 450 কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবীর কক্ষপথে প্রতিষ্ঠিত হবে। এটি 5টি মডিউলে নির্মিত হবে। কটি? 5টি মডিউলে নির্মিত হবে। প্রথমটা তোমার 2028 সালে উৎক্ষেপণ করা হবে, আর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তোমার এই 2035 সালের মধ্যে, একদম পুরোপুরি 5টি মডিউল দিয়ে পুরো স্টেশনটা তৈরি হওয়ার কথা আছে 2035 সালের মধ্যে। চলে আসো, PSLV রকেট দেখো, রকেট সম্পর্কে জেনে নাও। ওই PSLV রকেট 104টি উপগ্রহ একসাথে লঞ্চ করে রেকর্ড তৈরি করেছে। নিম্নলিখিত কোন রকেটটি 104টি উপগ্রহ একসাথে লঞ্চ করে রেকর্ড তৈরি করলো? PSLV রকেট। ঠিক আছে? আর এর তোমার হচ্ছে ওজন ধারণ ক্ষমতা হচ্ছে 1750 কেজি। কি বললাম? এই PSLV রকেটের ওজন ধারণের ক্ষমতা হচ্ছে 1750 কেজি। দেখো GSLV রকেট, এটা হচ্ছে 2250 কেজি ওজন ধারণের সক্ষম। তার সাথে LVM-3 বা GSLV MK-3 বলা হয়। তা এটি হচ্ছে তোমার এটি হচ্ছে LEO 10 টন আর GTO 4 টন ধারণ ক্ষমতা বিশিষ্ট, তাই এর নাম কিন্তু বাহুবলী রাখা হয়েছে। আর তুমি তো জানোই LVM-3 মাধ্যমে চন্দ্রযান 3টা লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে? এটাকে কিন্তু বাহুবলী বলা হয় এই রকেটকে। আচ্ছা দেখো, NGLV, যেটাকে প্রজেক্ট সূর্য বলা হয়, এটা তৈরি হচ্ছে, যার ধারণ ক্ষমতা হবে 30 টন। বুঝতে পারছো? এটা কিন্তু বিরাট শক্তিশালী হবে, 30 টন হবে, মানে 30 টন ওজন ক্ষমতা ধারণ করতে পারবে তোমার এই NGLV। নামগুলো দেখে নিবা ঠিক করে, NGLV। দেখো আদিবাসী ফ্যালকন 9, তোমার এই স্পেসএক্সের ফ্যালকন 9-এর মতনই আর কি, সূর্য রকেটের প্রথম পর্যায়টি পুনর্ব্যবহারযোগ্য হবে। এটি উল্লম্ব অবতরণের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসবে, আদিবাসী ফ্যালকন 9। দেখো ইসরোর মঙ্গলযান 2 উৎক্ষেপণ করবে কততে? 2030-এ ইসরো মঙ্গলযান 2 উৎক্ষেপণ করবে। আচ্ছা দেখো, ডিসেম্বর 2025-এ ইসরো LVM-3-র মাধ্যমে আমেরিকার ব্লুবার্ড 6 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। কবে? তাহলে আমেরিকার ব্লুবার্ড 6 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ডিসেম্বর 2025-এ ইসরো। তার কোন লঞ্চ ভেহিকেলের মাধ্যমে? LVM-3-র মাধ্যমে। দেখো এই ব্লুবার্ড 6 হলো আমেরিকার কোম্পানি তোমার AST স্পেস
স্পেস মোবাইল দ্বারা তৈরি একটা উপগ্রহ। এটি বিশ্বের সবচেয়ে ভারী বাণিজ্যিক উপগ্রহ, যার ওজন হলো 6.5 টন। আর এটা শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয় তোমার এই যে এই লঞ্চ ভেহিকেল LVM-3 মাধ্যমে। এটি নিম্ন আর্থ অরবিটে স্থাপন করা হবে। কোথায়? নিম্ন আর্থ অরবিটে স্থাপন করা হবে। দেখো বলছে আগস্ট 2025-এ ইসরো তস্কর উপত্যকায়, মানে লাদাখের তস্কর উপত্যকা থেকে হিউম্যান আউটার প্ল্যানেট এক্সপ্লোরেশন মিশন চালু করবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মানে চালু করেছে আর কি। আগস্ট 2025-এ ইসরো তোমার এই লাদাখের তস্কর উপত্যকা থেকে হিউম্যান আউটার প্ল্যানেট এক্সপ্লোরেশন মিশনটা চালু করেছে, যার লক্ষ্য হচ্ছে চাঁদ এবং মঙ্গল গ্রহে মানববাহী মহাকাশ অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া। এটি ইসরো এবং ব্যাঙ্গালোর ভিত্তিক কোম্পানি তোমার এই প্রোটো প্ল্যানেটের সহযোগিতায় আর কি তৈরি করা হয়েছে। দেখো ইসরো অরুণাচল প্রদেশে, কোথায়? অরুণাচল প্রদেশে, মানে অরুণাচল প্রদেশ রাজ্যে তোমার এই মেচুকা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অত্যাধুনিক মহাকাশ গবেষণা তোমার এই যে পাসাং ওয়াংচুক সোনা ইসরো স্পেস ল্যাব উৎক্ষেপণ করেছে। মানে পরীক্ষায় প্রশ্নটা এমন দিতে পারে যে নিম্নলিখিত কোন রাজ্যে ইসরো তোমার হচ্ছে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অত্যাধুনিক মহাকাশ গবেষণা ল্যাব উৎক্ষেপণ মানে উৎপাদন করেছে? তা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের মেচুকা সরকারি উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, বুঝতে পারছো তো? এই মানে আমি ডিটেলসে তুলে দিয়েছি, এইভাবে তুমি পড়ে নিবা, ভালো করে পড়বা, দেখবা এমসিকিউ যেভাবে আসুক না কেন তুমি পারবা। আচ্ছা দেখো, ভারত সরকার 2035-এ তোমার এই ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন একদম সম্পূর্ণ করবে বলেছে। আর এই 2040 সালের মধ্যে মানববাহী চাঁদ অভিযান একদম করবে বলে আর কি মন্তব্য করেছেন আর কি। নভেম্বর 2025-এ ইসরো উত্তরপ্রদেশের তোমার এই বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে গগনযান ক্রু মডিউলের মূল প্যারাশুট সফলভাবে পরীক্ষা করে। বিষয়টা বুঝতে পারছো? ভালো করে শোনো, যে নভেম্বর 2025-এ ইসরো উত্তরপ্রদেশের তোমার এই বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে গগনযান ক্রু মডিউলের যে মূল প্যারাশুট, সেই প্যারাশুটের সফলভাবে পরীক্ষা করে। এই পরীক্ষা তোমার হচ্ছে IL-76 বিমান ব্যবহার করা হয় মানে এই পরীক্ষা করার জন্য। আর এটি 2.5 কিলোমিটার থেকে ফেলে দেওয়া হয় প্যারাশুটটা। দেখো আগস্ট 2025-এ ইসরো গগনযান মিশনের জন্য প্রথম ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সফলভাবে সম্পূর্ণ করেছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। কি বললাম? আগস্ট 2025-এ। অনেকে এই ডেট ঠেটগুলো মাথায় রাখে না, এটা কিন্তু মাথায় রাখবা, কারণ এখনকার সময় ডেট দিয়েও কিন্তু পরীক্ষা আসছে, মানে মাস আর বছর দিয়ে। যে আগস্ট 2025-এ ইসরো গগনযান মিশনের জন্য প্রথম ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সফলভাবে সম্পূর্ণ করেছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। ভারতের দ্বিতীয় মহাকাশ বন্দর যা ছোট উপত্যকা ছোট উপগ্রহ উৎক্ষেপণ করবে তা হলো ইসরোর তোমার এই কুলাশেখর পট্টিনাম মহাকাশ বন্দর। দেখো ভারতের দ্বিতীয় মহাকাশ বন্দর একটা নতুন তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে, তোমার মাথায় রাখবা, হচ্ছে তোমার এই যে কুলাশেখর পট্টিনাম মহাকাশ বন্দর কোথায় রয়েছে? থুথুকুড়ি, তামিলনাড়ুতে রয়েছে, মানে রয়েছে আর কি। ঠিক আছে, তৈরি হয়েছে। তা এটা তোমার কি করবে? এই হচ্ছে ছোট উপগ্রহ উৎক্ষেপণ করার জন্যই আর কি তৈরি করা হয়েছে। একটা তোমার রয়েছে যেটা বিখ্যাত 1 নম্বরে রয়েছে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, 2 নম্বরে এটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, ফেব্রুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর ভিত্তি স্থাপন করে। প্রতি বছর 20 থেকে 25টি SSLV লঞ্চ করবে। আর এর বাহন ক্ষমতা 500 কেজি, কারণ ছোট ছোট ভেহিকেল, মানে ছোট উপগ্রহকে লঞ্চ করবে, সেই জন্য এর বাহন ক্ষমতা কিন্তু 500 কেজি। বিষয়টা বুঝতে পারছো? পড়ে নিবা ভালো করে। দেখো বলছে CHAC চেস-2 এই যন্ত্রটার সাহায্যে ইসরো চন্দ্রযান-2 প্রথমবারের মতো চাঁদের বহির্মণ্ডলের সৌর করোনাল মাস ইজেকশন এর মানে প্রভাবটা সফলভাবে শনাক্ত করে। দেখো গোদরেজ এরোস্পেস মহাকাশ সংস্থা, নাম মাথায় রাখবে যে এই মহাকাশ সংস্থা, যে গোদরেজ এরোস্পেস মহাকাশ সংস্থা, যে কিনা গগনযান মিশনের জন্য ইসরোতে প্রথম মানব রেটেড L110 স্টেজ বিকাশ ইঞ্জিন সরবরাহ করেছে। তাহলে পরীক্ষা দিতে পারে যে গগনযান মিশনের জন্য ইসরোকে মানব রেটেড L110 স্টেজ বিকাশ ইঞ্জিন সরবরাহ করেছে নিম্নলিখিত কোন সংস্থা? গোদরেজ এরোস্পেস মহাকাশ সংস্থা। কেমন? দেখো ইসরো 2025-এ ভারতীয় মহাকাশ স্টেশন প্রকল্প নির্মাণের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের অধীনে পরীক্ষার জন্য নির্ধারিত প্রথম মডিউল হলো কক্ষপথের বাসস্থান মডিউল। কক্ষপথের বাসস্থান মডিউল 2025-এ ইসরো মাইক্রোগ্রেটিভ পরিস্থিতিতে মহাকাশে কাউপিয়ার বীজ অঙ্কুরিত করেছে। তাহলে 2025-এ
কে? ইসরো। কোন সংস্থা? ইসরো মাইক্রোগ্রেটিভ পরিস্থিতিতে মহাকাশে কোন বীজ? কাউপিয়ার বীজ অঙ্কুরিত করেছিল। জানুয়ারি 2025-এ ইসরোর আসন্ন মিশনের উপর উচ্চ স্তরের পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন তোমার হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। চলে আসো পরের তথ্যে দেখো। বলছে মার্চ 2025-এ ইসরো LV-M3-র জন্য ক্রিওজেনিক ইঞ্জিন তৈরিতে অগ্রগতি অর্জন করেছে। ঠিক আছে, কোন সময়? মার্চ 2025-এ ইসরো LV-M3-র জন্য তোমার এই ক্রিওজেনিক ইঞ্জিন তৈরিতে অগ্রগতি অর্জন করেছে। কি বলতো বস? ঠান্ডা মানে কি বলবো, ঠান্ডা আমি ঠান্ডার স্বাদ ছাড়তে চাই, কিন্তু ঠান্ডা আমায় ছাড়ে না। বুঝতে পারছো? মানে কিছুদিন পর পরে দেখি ঘন ঘন ঠান্ডা লাগে, অ্যালার্জি আছে তো সেই কারণে। সেই জন্য আর কি বলবো, একটু ঠিক করে দেখে নিও। হ্যাঁ, দেখো ইসরো 18 মে 2025-এ 101তম উৎক্ষেপণ প্রচেষ্টা, যা তৃতীয় পর্যায়ে সমস্ত প্রযুক্তিগত সমস্যার কারণে সম্পূর্ণ করা হয়নি। তাহলে ইসরোর 101তম যে উৎক্ষেপণ, যেটা হচ্ছে তোমার 18 মে 2025-এ আর কি হচ্ছে উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। ঠিক আছে, 101তম উৎক্ষেপণটা। আর মে 2025-এ চালু করা তোমার ওই EOS বলে তো আর্থ অবজারভেশন স্যাটেলাইট, এর লক্ষ্য হলো ভারতের আবহাওয়া, দিন ও রাতের পৃথিবী পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত করা। এটি PSLV C61 দ্বারা কিন্তু লঞ্চ করা। এই যে কিসের দ্বারা লঞ্চ করা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষায় সরাসরি প্রশ্ন তুলে দেবে যে মে 2025-এ EOS 09 নিম্নলিখিত কোন লঞ্চ ভেহিক্যালের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল? PSLV C60-র মাধ্যমে কিন্তু লঞ্চ করা হয়েছিল। বুঝতে পারছো তো? আবার এই ডেটও কিন্তু গুরুত্বপূর্ণ। এমনও দিতে পারে যে EOS 09 যেটা ভারতের সর্ব আবহাওয়া, দিন ও রাতের পৃথিবী পর্যবেক্ষণের ক্ষমতাকে উন্নত করবে। নিম্নলিখিত কোন সময়ে এটি আর কি চালু করা হয়? মে 2025, জুন 2025, এরকম দিতে পারে। তুমি তো জানোই কিরকম প্রশ্ন আসছে, সেই জন্য বলছি ভালো করে পড়বা। দেখো 2025 সালে ভারত সরকার শ্রীহরিকোটায় লঞ্চ প্যাড 3, কি বললাম? লঞ্চ প্যাড 3 স্থাপনের অনুমতি দিয়েছে। তাহলে ভারত সরকার 2025-এ শ্রীহরিকোটায়, কোথায়? শ্রীহরিকোটায় লঞ্চ প্যাড 3 স্থাপনের অনুমতি দেয়। 2025-এ ইসরো দ্বারা পরীক্ষিত সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন মূলত কেরোসিনটার নামও মাথায় রাখবে RP1 এবং তরল অক্সিজেন LOX জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। দেখো ইসরো তার 100তম যে মিশনটা ছিল, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা 100তম, যেহেতু গুরুত্বপূর্ণ, যে ইসরোর 100তম মিশনটার নাম হচ্ছে NVS-02, যেটা লঞ্চ করা হয়েছিল তোমার এই GSLV F-15 এর মাধ্যমে। কি বললাম? GSLV F-15 এর মাধ্যমে। ইসরো এবং ফ্রান্স মিলে পৃথিবীর উচ্চ রেজলিউশন এর তাপীয় ইমেজিংয়ের জন্য তৃষ্ণা উপগ্রহ তৈরি করেছে। কে মিলে? ইসরো আর ফ্রান্স মিলে কিন্তু তোমার এই তৃষ্ণা উপগ্রহ তৈরি করেছে। দেখো ইসরোর মালিকানাধীন একটি সহায়ক সংস্থা হলো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। কি বললাম? ইসরোর মালিকানাধীন একটি সহায়ক সংস্থা হলো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। 2025-এ ইসরো তোমার হচ্ছে ইসরো প্রোপালশন কমপ্লেক্স মহেন্দ্রগিরি, তামিলনাড়ুতে ক্রায়োজেনিক ইঞ্জিনের হট টেস্ট পরিচালনা করেছিল। কোথায়? তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে। ঠিক আছে, দেখো ইসরো লাদাখের লেহতে ভারতের প্রথম অ্যানালগ মহাকাশ অভিযান চালু করেছে। কোথায়? ইসরো। কে চালু করেছে সেটাও গুরুত্বপূর্ণ। শুধু এখানে ইসরো সম্পর্কে বলছি বলে তোমাদের কাছে মনে হচ্ছে যে সবই তো ইসরোই হবে, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন এমন দেবে যে নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতের প্রথম অ্যানালগ মহাকাশ অভিযান চালু করেছে? ইসরো, DRDO, নাসা, এরকম দিয়ে দিল, না পড়লে কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পারছো? সেই জন্য মাথায় রাখবা ইসরোও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে এই জায়গাটাও, জায়গা বলতে কি এই তথ্যটা, লাদাখের লেহ, মানে এক একটা শব্দ গুরুত্বপূর্ণ। ইসরো গুরুত্বপূর্ণ, লাদাখের লেহ গুরুত্বপূর্ণ, যে ভারতের প্রথম অ্যানালগ মিশন চালু করে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো ইসরো ক্রায়োজেনিক ইঞ্জিনের উষ্ণ সমুদ্র তট, মানে সমুদ্র তট আর কি, তট হবে, যাই হোক, পরীক্ষার সফলভাবে পরিচালনা করেছে। কেমন? দেখো ইসরো ইউরোপীয় মহাকাশ সংস্থা প্রোবো 3, কি বললাম? প্রোবো 3 মিশন উৎক্ষেপণ করেছে। তাহলে প্রোবো 3 মিশন, ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবো 3 মিশন উৎক্ষেপণ করে নিম্নলিখিত কোন সংস্থা? ইসরো। ভারতের ইসরো প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট তোমার এই রুমি-1 উৎক্ষেপণ করে। ঠিক আছে, দেখো PSLV C-37 লঞ্চ ভেহিক্যাল 104টি উপগ্রহ উৎক্ষেপণ করে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে।
মহাকাশে উদ্ভিদদের বৃদ্ধির জন্য তোমার এই ক্রপস পরীক্ষা করেছে কে? ইসরো করেছে, CROPS, ঠিক আছে? ক্রপস এই পরীক্ষাটা করেছে ইসরো, কিসের জন্য? মহাকাশে উদ্ভিদদের বৃদ্ধির জন্য। ভারতীয় মহাকাশচারী সুনিতা উইলিয়ামস দীর্ঘ সময় মহাকাশে কাটালেন, কত সময়? 62 ঘন্টা 6 মিনিট। দেখো ইসরো এবং আইআইটি মাদ্রাজ মিলে ইসরো আইআইটি মাদ্রাজের সাথে একটি দেশীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য সহযোগিতা করেছে। দেশীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য ইসরো আইআইটি মাদ্রাজকে সহযোগিতা করেছে। দেখো ফেব্রুয়ারি 2025-এ নাসা আর স্পেসএক্স এই দুই সংস্থা মিলে রোবোটিক মুন ল্যান্ডার অ্যাথেনাকে চাঁদে পাঠায়। কবে? ফেব্রুয়ারি 2025-এ। 2025-26-এ আসাম নিজস্ব উপগ্রহ যার নাম হচ্ছে তোমার এই লাচিত ওয়ান এটাকে উৎক্ষেপণ করবে 2025-26, এখনও করেনি। দেখো ইসরো মহাকাশে ব্যবহারের জন্য বিক্রম 3201 এবং কল্পনা 3201 32 বিট, কত বিট? 32 বিট মাইক্রো প্রসেসর তৈরি করেছিল। দেখো iOS 09 লঞ্চ করা হয় PSLV C61 এর দ্বারা, মাথায় রাখবে। দেখো বিনিয়োগ এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য তামিলনাড়ু সরকার মে 2025-এ মহাকাশ শিল্প নীতি চালু করেছে। তাহলে মহাকাশ শিল্প নীতি কোন সরকার চালু করেছে, মানে কোন রাজ্য সরকার? তামিলনাড়ু রাজ্য সরকার। কোন সময়ে? মে 2025-এ। দেখো অরুণাচল প্রদেশ ইসরোর সাথে নাগরিক কেন্দ্রীয় তোমার হচ্ছে AWARE প্ল্যাটফর্মের জন্য 5 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। কত বছরের? 5 বছরের। কোন রাজ্য? অরুণাচল প্রদেশ রাজ্য। কার সাথে? ইসরোর সাথে। কোন প্ল্যাটফর্মের জন্য? এটাও মাথায় রাখবা, AWARE। আচ্ছা তারপরে দেখো বলছে জুন 2025-এ উত্তরপ্রদেশের কুশীনগরে, কোথায়? উত্তরপ্রদেশের কুশীনগরে ইসরো প্রথমবারের মতো রকেটের মাধ্যমে একটি পেলোড উৎক্ষেপণ করলো। তাহলে যদি পরীক্ষা আসে জুন 2025-এ ইসরো প্রথমবারের মতো নিম্নলিখিত কোন অঞ্চলে রকেটের মাধ্যমে একটি লেপড উৎক্ষেপণ করলো? কুশীনগর, আরও কয়েকটা শহরের নাম দিয়ে দিল উত্তরপ্রদেশের। রাজ্য দিলে তো অনেকেই পারবে, ওই জন্য কিন্তু পরীক্ষায় অপশানে দেখবা উত্তরপ্রদেশেরই লখনৌ দিয়ে কুশীনগর দিয়ে এরকম কয়েকটা শহরের নাম দিয়ে দেবে, কুশীনগরটা মাথায় রাখবা। দেখো ইসরো EOS-08 লঞ্চ করে SSLV 3D দ্বারা, SSLV 3D দ্বারা তোমার এই EOS-08 লঞ্চ করে। একটু কষ্ট হলেও মুখস্থ করতে হবে। যদি তুমি 80% 90% মানে বুঝতে পারছো যে 10টার মধ্যে 8টা 9টা কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাকে সঠিক করতে হয় তাহলে সবই মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। দেখো ইসরো 2030 সালের মধ্যে মহাকাশ ধ্বংসাবশেষ মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। কত সালের মধ্যে? গুরুত্বপূর্ণ। ইসরো 2030 সালের মধ্যে তোমার এই মহাকাশ ধ্বংসাবশেষ মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড 2024-এ কে পায়? এস সোমনাথ পায়। দেখো অ্যারো ডাইনামিক ডিজাইন এবং বিশ্লেষণের জন্য প্রবাহ সফটওয়্যার তৈরি করেছে ইসরো। তাহলে এই প্রবাহ সফটওয়্যার কে তৈরি করেছে? ইসরো। গুরুত্বপূর্ণ। এভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ডস 2024-এ প্রদান করা হয়েছে কাকে? ইসরোকে। কেন? তার এই চন্দ্রযান 3 মিশনের জন্য। আচ্ছা তারপরে দেখো বলছে লেইফ এরিকসন লুনার পুরস্কার 2023-এ পায় ইসরো, মাথায় রাখবে, ঠিক আছে? দেখো এক্সিউম 4 মিশনের অধীনে ইসরো 2 জন গগনযান মহাকাশচারীকে প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কে? নাসা বলেছে যে তোমার এই এক্সিউম 4 মিশনের অধীনে ইসরো যে 2 জন গগনযান মহাকাশচারী 4 জনের মধ্যে 2 জনকে আর কি প্রশিক্ষণ দেবে নাসা। দেখো ইসরো টানা তৃতীয়বারের মতো পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ যেটা হচ্ছে পুষ্পকের পরীক্ষা করে কোথায়? কর্ণাটকের চিত্রদুর্গে। মে 2024-এ ইসরো 3D পেন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা তোমার এই PS4 তরল যেটা রকেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করে। চলে আসো ইসরো ফেব্রুয়ারি 2025-এ ইনস্যাট 3DS উপগ্রহ উৎক্ষেপণ করেছে। কোন সময়? ফেব্রুয়ারি 2025-এ। বলছে ইসরো তোমার হচ্ছে PSLV C51 এর দ্বারা তোমার এই TLEOS-2 মিশনটা উৎক্ষেপণ করেছিল। তো সে দেখো যে অটোনোমাস ল্যান্ডিং মিশন সফল পরীক্ষা করেছে কে? ইসরো। শুক্রযান 1 মিশন চালু হবে 2028 সালে। মোট বাজেট কত? 12,036 কোটি টাকা। আচ্ছা বস, এই বাজেটের কথা মাথায় আসার মতোই আমার একটা তথ্য মাথায় চলে আসলো। কি বলতো বস, এই তোমাদের এখানে 20টা টপিকের মধ্যে কিন্তু বাজেট আমি যোগ করিনি। 25-26-এর বাজেটটা আমার মনেই নেই। আচ্ছা ওটা কিন্তু আমাকে যোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। তার মানে আরেকটা টপিক যোগ করে নাও আরেকটা টপিক। 21টা টপিক কিন্তু তোমাকে ভালো মতো পড়তে হবে 2025-26-এর
টোটাল বাজেট সম্পর্কিত তথ্য। বিষয়টা বুঝতে পারছো? বাজেট থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এটাও কিন্তু পড়তে হবে। কি বললাম বুঝতে পেরেছো? ওটাও আমি যোগ করে দেবো, চিন্তা করো না। কোথায় ছিলাম আমরা? হুম, এই তো বাজেট। হ্যাঁ, দেখো যে ভারতের প্রথম মানব মহাকাশ বিমান এইচআই মিশন গগনযানকে সমর্থন করার জন্য ইসরো অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির সাথে চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবেই যে ভারতের প্রথম মানব মহাকাশ গগনযানকে সমর্থন করার জন্য ইসরো কোন হচ্ছে বিদেশি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করলো? অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির সাথে। দেখো ইসরো হচ্ছে তোমার ওই যে মঙ্গল গ্রহ অরবিটাল মিশন 2 উৎক্ষেপণ করবে 2030-31-এ। কবে? 30-31-এ। দেখো ইসরো চাঁদের চাঁদে আর কি মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করছে 2040 সালের মধ্যে। ইসরোর 10ম চেয়ারম্যান সোমনাথ তোমার এই কেপিপি নাম্বিয়ার অ্যাওয়ার্ড 2024-এ পেয়েছেন। আর তোমাদের একটা কমেন্টে আমি জানাতে চাইছি, মানে তোমরা একটা কমেন্ট করবা, তোমাদের যে বর্তমানে যে চেয়ারম্যান রয়েছেন 11তম চেয়ারম্যান হচ্ছে তোমাকে ডক্টর ভি নারায়ণন, তিনি কোন পুরস্কারটা পেয়েছেন 2025-এ, সেটা তুমি আমাকে কমেন্ট করে জানাও দেখি, আহ, মানে কার কেমন মাথায় আছে। তারপরে বলো যে জেলেদের জন্য দ্বিতীয় প্রজন্মের দুর্যোগ সতর্কীকরণ ট্রান্সমিটার ড্যাট এসজি তৈরি করেছে কে? ইসরো তৈরি করেছে, গুরুত্বপূর্ণ মাথায় রাখবা। স্বাধীনতার 75 বছর পূর্ণ হওয়ার পর স্বাধীনতা অমৃত মহোৎসব উদযাপনের সময় ইসরো একটি নতুন ভার্চুয়াল স্পেস মিউজিয়াম তোমার এই স্পার্ক চালু করেছে। কেমন? ইসরো সিঙ্গাপুরে 3টি উপগ্রহ PSLV-C53 মিশনের দ্বারা লঞ্চ করে। ইসরো নেভিগেশন সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? গুরুত্বপূর্ণ মাথায় রাখবা, তোমার এই বেলালু, কর্ণাটকে। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি রকেট বিক্রম এস, যা সম্প্রতি ইসরো দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে। এই ছিল তোমাদের ইসরো সম্পর্কিত জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত, সাথে কিছু 2023-24-এরও তুমি তো দেখলে কিছু তথ্য আছে, ওগুলো তো তোমাদের পড়তে হবে, গুরুত্বপূর্ণ তাই। 24-এরও তুমি দেখবা যে হচ্ছে তোমার এই সামনের পরীক্ষাগুলোতে 24-ও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, 24 থেকে এরকম কিছু প্রশ্ন আসবে। আর ইসরো সম্পর্কে আমরা মোটামুটি তথ্য জেনে নিয়েছি, মোটামুটি বলতে পারো যে 90% তথ্য আমরা জেনে নিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, জিকে কিন্তু নয়। যদি তুমি বলো দাদা চন্দ্রযান 1 চন্দ্রযান 2 সম্পর্কে বললে না, হ্যাঁ তোমরা যে বিভিন্ন আরও যে ইসরোর প্রথম যে তোমার হচ্ছে চেয়ারম্যান কে ছিল, এই সমস্ত যে ওগুলো কিন্তু জিকের মধ্যে পড়ে, ওই সব পড়ে লাভ নেই। যদি তুমি এনটিপিসির জন্য প্রিপারেশন নাও তাহলে ওগুলো একটু হালকা করে দেখতে হবে, ঠিক আছে? যাই হোক, তোমাদের হচ্ছে এরপরে তো আর একটা ক্লাস পাচ্ছ তুমি, এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে, যেখানে আমরা পরের ক্লাসেই ডিআরডিও এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে দেখব। সেখানে যদি তোমার ইসরো থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে যায়, মানে আমার দেখো সবসময় তো সব কিছু মাথায় আসে না, তাহলে পরে কিন্তু সেটা আমি ওখানে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে? মানে এই পিডিএফ হয়ে গেছে, তোমাদের বাকি আছে শুধু এই এনভায়রনমেন্টটা বাকি আছে, এটা করা বাকি আছে, আর হচ্ছে অ্যাপ পোর্টাল বাকি আছে, স্কিমটা স্টেট স্কিমটা আবার নতুন করে করব, আগেরটাই হবে না। বাদ বাকি সবগুলো আবার মানে সবই কিন্তু আপডেটেড করা, ঠিক আছে? তোমরা 2025-এ আমি গ্রুপ ডির জন্য যেগুলো কারেন্ট অ্যাফেয়ার দিয়েছি, ওগুলো 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 30% এখানে আছে, বুঝতে পারছো? একদম ডিটেলসে তুলেছি আমি এক একটা টপিক, সেই জন্য বলছি বেশি না, এই 21টা টপিক। আর একটা যোগ করে দাও, বাজেট, এই বাজেটটা যোগ করো। এই 21টা টপিক একদম খুব ভালো করে পড়ে নাও, যারা এএলপি টেকনিশিয়ান এবং সামনে গ্রুপ ডির পরীক্ষা দিবা, যেই পরীক্ষা দিবা, এনটিপিসির জন্য জিকে পড়তে হবে। এই সকল পরীক্ষা যারা দিবা এলপি টেকনিশিয়ান যেই গ্রুপ ডি, তোমাদের জিকে পড়তে হবে না, আমি বলছি বারবার করে শোনো। শুধু এই 21টা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক একদম তোখরভাবে ঝাড়া মুখস্থ করে নাও। তারপরে কিন্তু আমি তোমাদের এই 21টা টপিক হয়ে গেলে পরে এমসিকিউ হয়তো প্র্যাকটিস করাতে পারি, ঠিক আছে? সে পরের কথা, আমি আগে এগুলো পড়িয়ে তো নিই, ঠিক আছে? সবাই ভালো করে কিন্তু পড়বা। রাখছি, জয় হিন্দ।